আমার সাথেও রেডি। তো এই রোদের মধ্যে আসলে আমরা কি এক্সপেরিয়েন্স করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। ভিডিওর প্রথম অংশ দেখতে পারলেন যে আমরা একটা জায়গায় অ্যাক্টিভিটির জন্য যাচ্ছি, বাট এই জায়গায় পৌঁছাতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আপনারা ক্যাপশন দেখে বুঝতেই পারছেন যে আমরা ফিলিপাইন যাচ্ছি। আসলে শুধু ফিলিপাইন বললে ভুল হবে, আসলে ফিলিপাইনের ম্যানিলা থেকেও অনেক দূরে। প্রথমে আমরা চায়না সাউদানের ফ্লাইটে উঠে পড়লাম, যেটা কিনা প্রথমে গুয়াংজুতে থামবে। সেখানে আমাদের শর্ট ট্রানজিট রয়েছে। সেই ট্রানজিট থেকে আমরা চলে যাব ম্যানিলাতে। ম্যানিলা থেকে আমাদের আরো অনেক বড় জার্নি, কারণ এখন আমাদেরকে দেখাবে চায়না সাউদানে কি কি খাবার দিচ্ছে। যেহেতু আমরা এটা প্রথমবারের মতো চায়না সাউদানে উঠেছি। এটা খুলো, এটার ভিতর কি আছে দেখাও। মেবি চিকেন, ওরা কিন্তু বলেছে অল হালাল। এটা ভালো লাগছে আমার। ও আচ্ছা, ঢাকা থেকে 3 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগলো গুয়াংজুতে পৌঁছাতে। আপনি চাইলে অন্যান্য এয়ারলাইন্সেও যেতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে গুয়াংজুতেই আমরা ট্রানজিটটা নেই, এটা আমাদের জন্য ভালো হবে। কারণ আসার সময় আমাদের গুয়াংজুতে আরেকটা প্ল্যান রয়েছে। এরকম মাঝরাতে এয়ারপোর্টে আপনি কি করবেন ট্রানজিটের সময়? ট্রানজিটের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফ্লাইট মিস করতে পারেন। তাই আমরা সিকিউরিটি চেকিং শেষ করেই বিশ্রাম নেওয়ার জন্য লাউঞ্জ খুঁজছিলাম। আর গুয়াংজু এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর গোছানো। লাউঞ্জ খুঁজতে আমরা একটা লাউঞ্জ পেয়েই গেলাম, এবং এই লাউঞ্জটা আমার কাছে ভালো লেগেছে। এইখানে আমরা কিছুক্ষণ সময় রেস্ট নিব, তারপরে আমাদের ম্যানিলার উদ্দেশ্যে ফ্লাইট ছাড়বে। এর আগেও আপনাদেরকে বলেছি কিভাবে ইন্টারন্যাশনাল লাউঞ্জ আপনি ইউজ করবেন। অবশ্যই প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কি লাগবে, যেটা আপনি ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন। সো এইখানে আমরা খুব সুন্দর একটা রেস্ট নিব। রেস্ট নেওয়া শেষ করেই ইনশাল্লাহ আমরা ম্যানিলার উদ্দেশ্যে রওনা হব। তাছাড়াও লাউঞ্জের অনেক ফ্যাসিলিটি রয়েছে। যাই হোক, আমাদের ফ্লাইটের সময় হয়েছে, আমরা এখন আরেকটি ফ্লাইটে চড়ে ম্যানিলা যাব। মজার বিষয়ে, আসার সময় আমরা পেয়েছিলাম হচ্ছে এয়ারবাস, এখন আমরা যাব বোয়িংয়ে চড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা ফ্লাইটই কিন্তু বড় ফ্লাইট। এটা আমার জন্য খুবই মজার লাগে, বড় ফ্লাইট হলে একটু ভালো লাগে। যেহেতু আমাদের সারা রাত ঘুম হয় নাই, ফ্লাইটে ওঠা মাত্র আমরা ঘুমিয়ে পড়লাম। উঠেই দেখি ম্যানিলা পৌঁছে গিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না, 2 ঘন্টা প্লাস সময় লাগে। পৌঁছেই আসলে ইমিগ্রেশনের ব্যাপার রয়েছে। আর বর্তমান সিচুয়েশনে আসলে ট্যুরিস্ট যারা যাচ্ছে বিভিন্ন দেশে অনেক সমস্যাই হয়। তো আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন ভালোভাবেই ক্রস করেছি। তবে এখনও আমাদের জার্নি শেষ হয় নাই, জার্নি মনে হয় কেবল শুরু। সেই বাংলাদেশ থেকে চলে আসলাম ম্যানিলা, বাট এখন আবার ডোমেস্টিক টার্মিনালে খুঁজছি কিভাবে যাওয়া যায়। কেননা ডোমেস্টিক টার্মিনাল কিন্তু এখান থেকেও দূরে রয়েছে। তবে এখানে একটা সুবিধা তারা দিয়েছে, এই যে ইন্টার টার্মিনাল শাটল। সো এইটার মাধ্যমে আপনারা ইজিলি একদম ফ্রি ডোমেস্টিক টার্মিনালে নিয়ে যাবে আপনাদেরকে। তো ডোমেস্টিক টার্মিনাল থেকে আমাদেরকে যেতে হবে পালোয়ান প্রদেশ, যেটা অনেক বিখ্যাত, ট্যুরিস্ট অ্যাট্রাকশন দিয়ে ভরা। এই জায়গায় যাওয়া আসলে এত সহজ না। কেন সহজ না বলছি আপনারা দেখতেই পাচ্ছেন, অলরেডি আমরা 2টা ফ্লাইট চেঞ্জ করেছি। আর একটা ফ্লাইটে আমাদেরকে যেতে হচ্ছে আরেকটা জায়গায়। সো সেখান থেকে নেমে আমি শুনেছি আরও আমাদেরকে 6 ঘন্টা বাসে করে যেতে হবে। তো বুঝতেই পারতেছেন যে প্রায় আমাদের 1 দিনের জার্নি। সো আমরা কেন এত কষ্ট করে এল নিডোতে যাচ্ছি, কেন আমরা এত কষ্ট করে পালোয়ানে যাচ্ছি, এটা আসলে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝবেন এবং প্রত্যেকটা পর্ব দেখলে বুঝবেন। সো আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে পুর্তো প্রিন্সেসা, যেটা কিনা পালোয়ানের সবচেয়ে বিখ্যাত এয়ারপোর্ট। এই পুর্তো প্রিন্সেসা থেকেই আমরা যাব এল নিডোতে। তবে আপনি চাইলে এখান থেকেই ডিরেক্ট এল নিডোর ফ্লাইট ধরতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অনেক আগে বুকিং করতে হবে এবং এটা অনেক এক্সপেন্সিভ হবে। সো আমরা এবার বেছে নিয়েছি ফিলিপাইন্স এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সটা আসলে মিডিয়াম সাইজের বোয়িং বিমান। সো এইবার আপনারা ভাবেন, প্রথমে আমরা ফ্লাই করেছি ঢাকা থেকে গুয়াংজু, তারপর গুয়াংজু থেকে ম্যানিলা, এবার আবার ম্যানিলা থেকে পুর্তো প্রিন্সেসা। তার মানে কতগুলো ফ্লাইট, এবং তারপরে আবার প্রিন্সেসা থেকে আমাদেরকে এল নিডোতে যেতে হবে বাই রোডে। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এয়ারপোর্টে, এবং এই এয়ারপোর্টটা এত ছোট বাট অনেক সুন্দর। তবে পালোয়ানের এই প্রিন্সেসতেও কিন্তু আপনি অনেকগুলো ট্যুরিস্ট স্পট পাবেন, বাট আমার কাছে মনে হয় এল নিডো হচ্ছে বেস্ট। আমরা অনেক ভিডিও দেখেছি এল নিডোর,
বাট কষ্ট হবে জেনেও আমরা রওনা দিচ্ছি। এখানে এয়ারপোর্টে বের হওয়ার পরে আপনি দেখতে পারবেন অনেকগুলো প্যাকেজ রয়েছে, যে প্যাকেজগুলোর মাধ্যমে আপনি এল নিডো খুব ভালোভাবে ভ্রমণ করতে পারবেন। এইখান থেকে এল নিডো বাই রোডে গেলে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগে। রাস্তাগুলো যে কীরকম এটা আসলে রাত্রেবেলা আপনাদেরকে দেখাতে পারি নাই। এইখানে বের হয়েই আমরা একটা এজেন্সির কাছ থেকে প্যাকেজ নিয়ে নিলাম। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এর মধ্যে তারুণ্য সিলেক্ট করলো যে কোন 2টা প্যাকেজ নিলে আমাদের মোটামুটি আমরা সকল অ্যাক্টিভিটিগুলো করতে পারবো। অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি অন্য লেভেলের। যাই হোক, আমাদের 2 জনকে নিয়ে আমরা ঠিক ওই সন্ধ্যাবেলায় রওনা হচ্ছি এল নিডোর উদ্দেশ্যে। যেহেতু প্রায় 6 ঘন্টা সময় লাগবে, তাই আমরা মাঝপথে কিছু খাবার নিয়ে নিলাম, খেয়েই ঘুমিয়ে পড়লাম। আসলে 6 ঘন্টা জার্নি, আমরা সেই জার্নি শুরু করেছি বাংলাদেশ থেকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি রাত 2টার সময়, এবং এখানেই একটা হোটেলে আমরা রাতে থেকেছি। জাস্ট এইখানে নেমে আমাদের মন ভালো হয়ে গিয়েছে। এখন আমাদের যে হোটেলটি বুকিং করা ছিল সেখানে যাব। এই হোটেলটাতে আমরা জাস্ট কিছু ঘন্টার জন্য ছিলাম, কারণ বাংলাদেশ থেকে যে হোটেলটা আমরা বুকিং করেছিলাম সেই হোটেলটা দুপুর 2টা থেকে চেকিং শুরু। তো এখন আমাদের তো রাতে থাকতে হবে, তাই আমরা অনলাইনে কয়েক ঘন্টার জন্য আরেকটি হোটেল বুকিং করেছিলাম, যেটা কিনা আমরা নিজেরাই চেকিং করেছি, কারণ ম্যানেজার আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে তোমাদের জন্য চাবিটা আমরা রেখে গিয়েছি। যাই হোক, এই ম্যানেজারটাই সেই ম্যানেজার যে আমাদের জন্য একটি ট্যাক্সি ঠিক করেছে। এই ট্যাক্সি দেখে আমার অবাক লাগছে, যেটা মনে হয় টুকটুক। এটাতে চড়ে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত হোটেলে যাচ্ছি। সেখানে আবার আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের প্যাকেজের যে গাইড আছে উনি আমাদেরকে নিয়ে অ্যাক্টিভিটিতে চলে যাবেন সাগরের মাঝখানে। মজা হবে, আপনারা পুরো ভিডিও দেখবেন এবং প্রত্যেকটা পর্বই দেখবেন। এল নিডো জায়গাটা আসলেই অসাধারণ একটি জায়গা। সো কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসলাম আমাদের বুকিং করা হোটেলে, যেটা এবার আমি 11টা থেকে বুকিং করেছি। বারকো হোটেল, খুবই কমন, এবং এখান থেকে মাত্র কয়েক মিনিট হাঁটলে, আই থিঙ্ক 2 মিনিট হাঁটলেই মনে হয় বিচে যাওয়া যায় এবং সেন্টারে যাওয়া যায়, যেখানে আপনি সব কিছুই পাবেন। সকল ফর্মালিটিস মেনটেন করে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। যদিও রুম কিন্তু ফাঁকা ছিলই না, 4 জনের রুম, এখন আমরা 2 জন মিলে থাকবো। এই রুমটাতে নাকি 4 জন থাকতে পারে। সো আমাদের আসলে, আমরা তো মানুষ 2 জন, এরকম খাট আসলে বাইরের দেশের অনেক হোটেলেই থাকে। যাই হোক, এখন আমাদের রুমের সব কাজ শেষ করে আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি করার জন্য। আসলে এটা সাহসেরও ব্যাপার, অ্যাডভেঞ্চারিং একটা মনোভাব দরকার রয়েছে। সো আমাদের প্রথম দিনের গাইড হচ্ছে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা সবাই গ্রুপ ওয়াইজ যাব সাগরের মাঝখানে, যেখানে রয়েছে অসাধারণ কিছু দ্বীপ। কারণ দ্বীপের এই সিক্রেট জিনিসগুলো জানার জন্যই কিন্তু মানুষ এখানে অ্যাক্টিভিটিগুলো করতে আসে। রাতের বেলা এই জায়গাগুলো অনেক জাঁকজমক থাকে, কারণ এটাই সেন্টার। যাই হোক, আমরা চলে আসলাম সৈকতে। এইখানে একটা কথা না বললেই না, অবশ্যই আপনি যখন অ্যাক্টিভিটিতে যাবেন, অবশ্যই কিন্তু আমি বলছি এটা ম্যান্ডেটরি যে আপনাকে অবশ্যই এই জুতাগুলো ভাড়া করতে হবে। আপনি চাইলে এই জুতাগুলো কিনতেও পারেন। তো আমরা যেহেতু 2-3 দিনের জন্য এসেছি, আমরা এই জুতাটা ভাড়া করব। আমার জুতাটা আমি এখানে রেখে যাব, এটা আমরা ভাড়াতে নিয়ে নিব, কারণ এটা ছাড়া কিন্তু আপনি ভিতরে অ্যাক্টিভিটি করতে পারবেন না। তো আমি আর তারুণ্য রেডি হয়ে গেছি। তারুণ্য আমার সাথেও রেডি। তো এই রোদের মধ্যে আসলে আমরা কি এক্সপেরিয়েন্স করব সেটা আসলে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাবো। কাম। প্রথমেই আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হলো, কারণ সাঁতার জানুন বা না জানুন তাতে ডাজেন্ট ম্যাটার, আপনাকে কিন্তু লাইফ জ্যাকেট নিতেই হবে। তো আমাদের গাইডলাইন যারা দিচ্ছে তারা হচ্ছে এরা, খুব মজা নিচ্ছে আমাদের সাথে। সো ব্লগ 1 এই পর্যন্তই, ব্লগ 2তে থাকবে বাকি অংশ। প্রত্যেকটা পর্বই আপনারা দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।